প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতু পরিবর্তনের পালায় এখন চলছে শরৎকাল আর বাংলা চলছে আশ্বিন মাস। এই মাসে গাছে গাছে যেমন নতুন পাতা উকি দিচ্ছে, তেমনি এর পাশাপাশি কিন্তু হরেক রকম ফুলের আগমনে প্রকৃতি ফিরে পেয়েছে তার হারানো রূপ। প্রকৃতির এই আনন্দযোগে মাঝে মধ্যে কিন্তু বাঁধ সাজে খরতাপ, কালবৈশাখী এবং সেই সঙ্গে অন্যান্য অনেক দুর্যোগের পূর্বাভাস। তবুও সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে আমাদের বাংলাদেশকে। শ্রোতা বন্ধুরা, নতুন একটি দিন মানেই নতুন একটি সম্ভাবনা। আশা রাখি আমরা পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাব। শ্রোতা বন্ধুরা, যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি কল ইন লাইভ অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট। আমরা শুনছি আপনাকে। আজ 23 সেপ্টেম্বর 2025 এবং 8 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:05। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলকে জানাচ্ছি আবারও অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিএ টিমের সহযোগিতায় কল ইন লাইভ শো হ্যালো রেড ক্রিসেন্ট। আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সারাবেলা 98.8 FM থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু সচেতনতা, অর্থাৎ ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সমাধান আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব। এই আলোচনা অনুষ্ঠানে থাকবে বর্তমানে গাইবান্ধার আলোকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, এর ঝুঁকি, সতর্কীকরণ এবং করণীয় বিষয়ক যে কথাগুলো রয়েছে, সেই সঙ্গে পাশাপাশি রয়েছে কমিউনিটির জিজ্ঞাসা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে আমরা আসলে কি করতে পারি সেসব বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি কৃষ্ণ কমল এবং আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আলোচক হিসেবে রয়েছেন ডাক্তার সুমাইয়া আক্তার, ইনডোর মেডিকেল অফিসার, এসকেএস হাসপাতাল, গাইবান্ধা। হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও সারাবেলা 98.8 FM থেকে এবং সেই সঙ্গে আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল ঠিক বিকেল 4:05। অনুষ্ঠান চলাকালীন সময়ে 0171348445 নম্বরে ফোন করে ডেঙ্গু সম্পর্কিত কোনো প্রশ্ন, মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। সেই সঙ্গে যারা ফেসবুকে আছেন সেখানেও আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। আর আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে www.facebook.com/রেডিও সারাবেলা। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আলোচনায় যেতে চাই। আমাদের আজকের বিষয়টি হচ্ছে ডেঙ্গু সম্পর্কিত। বর্তমান সময়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি ডেঙ্গু একটা প্রকোপ কিন্তু চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটি নিয়ে আলোচনা খুবই দরকার। শুরুতেই যদি আমরা জানতে চাই ডেঙ্গু আসলে কী ধরনের রোগ এবং এটার মানে কিসের মাধ্যমে ছড়ায়, এটা কোনো অনেক কিছু তো থাকে ছড়ানোর, তো আমরা এটা সম্পর্কে জানতে চাই শুরুতে। জি ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, সাধারণত মশার কামড়ে এটা মানুষের শরীরে ছড়িয়ে পড়ে আর কি। এডিস মশার কামড়েই মূলত ডেঙ্গুটা ছড়ায়। একটা মানুষের ডেঙ্গু হয়েছে, সেই মানুষকে যদি আরেকটা মশা কামড়ায় এবং সেই মশার কামড়ানোর ফলে তার শরীরে ডেঙ্গুর জীবাণুটা যায়, ওই মশা আবার অন্য মানুষকে কামড়াইলে সেই মশা তখন আবার সেই মানুষের আবার ডেঙ্গুটা হবে। কিন্তু অনেক ভাইরাসজনিত রোগ আছে যেগুলো হাঁচি, কাশি এগুলোর মাধ্যমে ছড়ায়, কিন্তু ডেঙ্গু আমাদের ক্ষেত্রে সেরকম না যে একজনের হয়েছে তার হাঁচি কাশির ফলে আরেকজনের হবে, এরকম না। শুধুমাত্র আমাকে যদি আমি ডেঙ্গু রোগে আক্রান্ত, আমাকে যদি মশা কামড়ায় এবং সেই মশা যদি অন্য কাউকে কামড়ায় সেক্ষেত্রে হবে। শুধুমাত্র পার্সন টু পার্সন একটা মাধ্যমে আপনার ডেঙ্গু রোগটা ছড়ায়, সেটা হচ্ছে কোনো মহিলা, গর্ভবতী মহিলা ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্লাসেন্টার মাধ্যমে তার গর্ভের শিশুকে আক্রান্ত করতে পারে। অন্য অবস্থায় মানুষ থেকে মানুষে এটা আক্রমণ হয় না। মশার কামড়েই এটা সাধারণত ছড়িয়ে থাকে। এবং মশাটার নাম বলেন এডিস মশা। এডিস মশা আমরা প্রায়ই তো শুনে থাকি এবং এটা সম্পর্কে আমরা মোটামুটি জানিও। তাহলে আমরা বলতে পারি যে ওই মশার মাধ্যমে ছড়ায়। মশার মাধ্যমে ডেঙ্গু রোগটা ছড়ায়।
তো আমরা তো জানি যে প্রত্যেকটা রোগেরই কিছু লক্ষণ তো থাকে, জি। সেরকম ডেঙ্গু রোগের আসলে কি কি লক্ষণ, কি কি দেখলে আমরা বুঝতে আচ্ছা। পারবো যে ডেঙ্গু রোগেরও কিছু লক্ষণ রয়েছে, যেরকম জ্বর আমাদের স্বাভাবিক টেম্পারেচারের চাইতে অনেক বেশি জ্বর আসে, 104°F পর্যন্ত আমাদের জ্বর আসবে, যেটাকে আমরা হাই ডিগ্রি টেম্পারেচার বলে থাকি। জি। এছাড়াও আপনার মাথা ব্যথা থাকে, চোখের পেছনে ব্যথা করবে, জয়েন্টে ব্যথা থাকে, জয়েন্টে এমন পরিমাণ ব্যথা থাকে যে ডেঙ্গু রোগকে এই জন্য বলা হয় যে হাড় ভাঙা জ্বর, মানে এরকম আসবে আর কি, বেক বোন ফিভার বলা হয় যেটাকে, হাড় ভাঙা জ্বরের মতো খুব বেশি ব্যথা হয়, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, এগুলো হবে। এছাড়াও কিছু কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে পেশেন্টরা অনেক সময় আসে, পেটে ব্যথা, বমি বা বমি বমি ভাব, খাবারে অরুচি, প্রস্রাব কমে যাওয়া, এবং দেখা যায় যে ডেঙ্গু যখন 3 দিন 4 দিনের মতো হয়ে যায়, যে 3 দিন 4 দিন থেকে তার জ্বর আসে, তখন সে তৃতীয় দিনে র্যাশ নিয়ে আমাদের কাছে চলে আসে, যে তার শরীরে র্যাশ উঠছে, গাম ব্লিডিং হতে পারে, মাড়ি দিয়ে রক্তক্ষরণ, তার বমির সাথে রক্ত যাচ্ছে বা কাশির সাথে যাচ্ছে, অনেক সময় প্রস্রাব পায়খানা দিয়েও রক্ত যেতে পারে, যেটাকে আমরা তখন বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার এসে চলে গেছে। এরকম লক্ষণগুলোই দেখা দেয় এই সাধারণত। লক্ষণগুলোই মোটামুটি আমরা দেখতে পাই। আর যদি এই লক্ষণগুলো থাকে, আমাদের মনে হয় যে না লক্ষণগুলো দেখতে পাচ্ছি, আপনি যেগুলো বললেন, সেক্ষেত্রে কি আসলে তখন পরীক্ষা নিরীক্ষা করা দরকার? জি, অবশ্যই। আমরা মূলত ধরেন একটা পেশেন্ট আসছে জ্বরের, সেই পেশেন্টের সর্দি কাশি বা কিছু নেই, তখন আমরা ধরে নিই যে এটা ডেঙ্গুর দিকে যাচ্ছে, বা আমরা অনেক সময় অঞ্চলভিত্তিকভাবেও হিস্ট্রি নেই পেশেন্টের কাছ থেকে, যে এখন তো মেইনলি ঢাকাতেই বেশি ডেঙ্গু ছড়ায়, তখন হিস্ট্রি নেই আপনি ঢাকা থেকে আসছেন নাকি, বা ঢাকায় বাসা নাকি, বা কিভাবে কি, এই হিসাবে আমরা তাকে প্রথমেই সিবিসি টেস্ট করতে দিই। সিবিসিতে আমি প্লাটলেট কাউন্ট দেখতে বুঝতে পারি যে উনি ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে কিনা। ডেঙ্গুতে মূলত আপনার প্লাটিলেট কাউন্টটাই কমে। এছাড়াও জ্বর আছে 3 দিনের মধ্যে আমরা NS1 একটা টেস্ট করে থাকি, এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন টেস্ট, নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন, এই টেস্টটা করে থাকি। এটা হচ্ছে আপনার ডেঙ্গু রোগে আক্রান্ত হলে 3 দিনের মধ্যে এই টেস্টটা পজিটিভ আসে। আবার আমরা 5ম দিন জ্বর আসছে, তার 5ম দিনে ইমিউনোগ্লোবুলিন M টেস্ট করি, যেটা আপনার ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এই অ্যান্টিবডিটা 5ম দিনে শরীরে বৃদ্ধি পায়। তাহলে এটা আমাদের পরীক্ষা করা জি, দরকার আছে। অবশ্যই। যদি অনেকেই আমরা দেখতে পাই, বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘদিন থেকে জ্বর আছে, তাহলে কি যেমনটি বলেন হাড়ের ব্যথা বা এরকম ব্যথা না থাকলেও পরীক্ষা করা দরকার কিনা, যদি দীর্ঘদিন জ্বর থাকে? যদি দীর্ঘদিন জ্বর থাকে সেক্ষেত্রে আমরা ডেঙ্গু জ্বর ধরি না, কারণ আমাদের ডেঙ্গু যেহেতু এক ধরনের ভাইরাসজনিত রোগ, এটি 7 থেকে 10 দিনের মধ্যে রিকভার হয়। 7 থেকে 10 হ্যাঁ, দিনের সেক্ষেত্রে মধ্যে। দীর্ঘসূত্রিতা যদি থাকে, যে 15 দিন 20 দিন ধরে তার জ্বর, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে বিশেষ করে আমরা ডেঙ্গুতে থাকলে বুঝতে পারবো যে আমাদের হাড়ের ব্যথা বা হ্যাঁ, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, জ্বর তো আসবে 104°, এরকম অনেক আচ্ছা, বেশি আচ্ছা। পরিমাণে জ্বর আসে, জয়েন্ট পেইন অনেক বেশি হয়। আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন, একটু জি। ফোন করেছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। গাইবান্ধা দক্ষিণ পল্লিয়া থেকে জান্নাত বলছি। জি, আমরা শুনছি, বলুন। আমার একটা প্রশ্ন আছে, যে কিছুদিন আগে আমি নিজেও এরকম জ্বরে আক্রান্ত ছিলাম, এবং হাড় ভাঙা জ্বর, যেটা আমি শুনলাম আর কি একটু আগে ম্যাম জি বলছিলেন। জি জি তো আমার সেরকম সবগুলো লক্ষণই ছিল, এবং যাই হোক মানে ডেঙ্গুর প্রথম ধাপেই আমি ছিলাম, তো যথাযথ ট্রিটমেন্টে ভালো হয়েছে আর কি। কিন্তু এই যে হাড় ভাঙা যে জ্বর হয়, এটার পরবর্তীতে আমাকে অনেকে বলছিল যে কি যেন কমে যায়, আসলে এটা যখন কমে যায় এটার লক্ষণ কি কি আমি একটু জানতে চাচ্ছি। মানে আরেকবার একটু প্রশ্নটি শেষের কথা দুটো বুঝতে পাইনি, একটু বলবেন আরেকবার। মানে আমি যেটা বলছিলাম যে হাড় ভাঙা ব্যথার যে জ্বরটা সেটা আমার ছিল, আমার কাছের অনেকেই বলছে যে ডেঙ্গু হইলে শরীর থেকে প্লাটিনাম না কি যেন একটা কমে যায়, আচ্ছা মানে আচ্ছা, এটা যে কমে গেছে এটা বুঝবো কেমনে? জি, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, ডেঙ্গু এটা জ্বর আমরা হলে কি- মূলত সিবিসি টেস্ট যখন করি, সিবিসি টেস্ট হচ্ছে ব্লাডের একটা টেস্ট, ওই জি। টেস্টেই আমরা প্লাটিলেট কাউন্ট যেটা সেটা দেখি আর কি, আচ্ছা, ওটাতে আমরা বুঝতে পারি। আর ডেঙ্গু রোগ হইলে আপনার প্রথম 7 দিনে প্লেটলেট কাউন্ট কমতে থাকে, তারপরে আবার বাড়তে থাকে। এটা কি ওই রোগীরা, পেশেন্টরা জানতে পারেন কিনা যে তার প্লাটিনাম কমে যাচ্ছে? জি, এটা আমরা মনিটরই করি। ডেঙ্গু রোগের প্রধান কারণই হচ্ছে এটা মনিটর করা, কারণ ডেঙ্গু যখন আপনার প্রথমে হবে তখন আপনার জ্বর আসবে, মাথা ব্যথা হবে, চোখের
মাথার পেছনে ব্যথা, এগুলো তো থাকলোই, জি। কিন্তু প্লেটলেট কাউন্ট যখন আমার কমতে থাকবে তখন আমার আদার্স লক্ষণ যেগুলো, শরীরে র্যাশ ওঠা, তারপরে গাম ব্লিডিং হওয়া, মাড়ি দিয়ে রক্তক্ষরণ, কাশির সাথে বা হচ্ছে রক্ত বমি হওয়া, এগুলোই তখন লক্ষণ দেখা দিবে। মানে প্লেটলেট কাউন্ট আমার কমতে থাকবে এবং পেশেন্টটা আস্তে আস্তে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তখন তো আর বোঝাই যাবে বিষয়টা। জি জি। তবে অনেকেই হয়তো ভয়ের কারণে বা অন্যান্য কোনো কারণে এটা হতে পারে যে জ্বর হয়েছে, 2-1 দিন পরেই উনি পরীক্ষা করলেন, তাতে তো কোনো সমস্যা নেই, পরীক্ষা করতে দেখতেই পারেন। হ্যাঁ, পরীক্ষা করে দেখতেই পারেন। আপনার আমরা তৃতীয় দিনে তো NS1, জ্বরের তৃতীয় দিনে NS1 দিই, যেই জি। ওই টেস্টটার মাধ্যমে ডেঙ্গু তো কনফার্মেশন টেস্ট পাওয়া যায়। জি। আর হচ্ছে আপনার CBC টেস্টে বেশি কমে না, তখন প্লেটলেট কাউন্ট বেশি কমে না। গুরুতর পর্যায়ে গেলে যখন তখন হচ্ছে একটু আমাদের দেখা যায় যে শরীরে র্যাশ উঠতেছে, তখনই আমাদের দেখা যায় যে প্লেটলেট কাউন্টটা কমতেছে। আচ্ছা, আমরা যদি একটু বলি যে শিশুদেরও তো এই রোগ হয়, যেটা আপনি বললেন যে গর্ভবতী মায়ের যদি ডেঙ্গু জ্বর ডেঙ্গু হয়, হয়, হ্যাঁ, তাহলে শিশুরও হতে শিশুর পারে, হতে গর্ভের পারে, হ্যাঁ, সন্তানের। গর্ভের সন্তানের হতে তো পারে। এক্ষেত্রে ছোট বাচ্চাও তো অনেক আছে, তো তাদেরও তাহলে হওয়ার সম্ভাবনা আছে। আর জি। মশা তো সবাইকেই হ্যাঁ, সবাইকেই কামড়ায়, কামড়ায়। উনি তো সেটা মানে বয়স ভেদে তো কামড়ায় না, সেটি কিছু না। তা শিশুদের হলে কি একই রকমের লক্ষণ থাকে নাকি তাদের শিশুদের একটু- ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বয়স্ক এবং শিশু এই দুইটা এজই আমাদের জন্য খুব ভাইটাল এজ। জি, জি। এই দুইটা এজকে আমাদের মানে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। শিশুরা অনেক কিছু বলতে পারে না, বলতে পারে না। যে তার মাথা ব্যথা হচ্ছে না, কি হচ্ছে কিছু বলতে পারে না। তবে আমরা শিশুদের ক্ষেত্রে দেখছি যে তাদেরও জ্বর আসে, এরকম বেশি, অনেক বেশি হাই ডিগ্রি টেম্পারেচারে জ্বর আসবে, তারও শরীরে ব্যথা থাকবে। জি। কিন্তু শিশুদের ক্ষেত্রে বমি বা বমি বমি ভাব হয়, খাবারে অরুচি আসে, অস্বাভাবিকভাবে তারা কান্নাকাটি করে। আচ্ছা, হ্যাঁ, যেটা স্বাভাবিকের মতো হয় না, হ্যাঁ, মা শিশু বাবারা তো- বুঝতে পারে। হ্যাঁ, জি, শিশু তো সেই বলতে সেইরকম পারে না। হইলে আমাদেরকে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রে আপনার মানে অপেক্ষা করা যে কি দেখি, আরও আসে কিনা জ্বর, কি হয়, এরকম করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই, কারণ শিশুরা তো বলতে পারে না জি, কোনো জি। কিছু। তাহলে আমার মনে হয় যে ওই যেটা বললেন যে অস্বাভাবিক কান্না, হ্যাঁ, অস্বাভাবিক খাওয়া কান্না, অরুচি, শরীরে র্যাশ উঠবে, র্যাশ ওঠা, সেম এগুলো হলে তাহলে তো দ্রুত হ্যাঁ হ্যাঁ মানে হাসপাতালে অবশ্যই যেতে হ্যাঁ, হবে অবশ্যই আমাদেরকে। যেতে হবে। আমাদের একজন প্রশ্ন করেছেন অবশ্য গাইবান্ধা থেকে, নামটি একটু ভিন্ন রকম, FG গাইবান্ধা। তিনি লিখেছেন যে জ্বরে শিশুদের যদি আক্রান্ত হয় শিশুরা, তাহলে তাদের কিভাবে যত্ন নেওয়া দরকার বা চিকিৎসা কিভাবে নিতে পারে, তারা কি চিকিৎসা নেবে? আচ্ছা, শিশুদের ক্ষেত্রে তো দুই প্রজাতির শিশু আছে, দুই প্রকারের। কেউ কেউ দেখা যাচ্ছে যে সিরাপে অভ্যস্ত, কেউ কেউ ট্যাবলেটে অভ্যস্ত। হ্যাঁ, সেই হিসেবেই আমরা চিকিৎসকরা সেভাবেই চিকিৎসা দিয়ে থাকি, যে সে সিরাপ খায় না, ইয়ে খায়। জ্বরের জন্য মূলত আমরা প্যারাসিটামল শিশুদেরকে দিব, গা মুছে দিতে বলি আমরা, যে আপনি স্পঞ্জিং করে গাটা মুছে দিবেন, মাথায় পানি দিয়ে দিবেন যেন জ্বর। আর শিশুদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যেটা বড়দের ক্ষেত্রে হয় না, খিঁচুনি হয়। জ্বর আস্তে আস্তে তারা কাঁপুনি উঠে খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য শিশুদের ক্ষেত্রে খুবই মানে যত্ন সহকারে ইয়ে করতে হবে। এবং আপনার জ্বর 104, 103 এরকম আসলে দেখা যায় যে আমরা সাপোজিটরি, যেটা জি। নাপা সাপোজিটরি প্যারাসিটামল যেটা, হ্যাঁ, ওটারও অ্যাডভাইস করে থাকি। এবং গা মুছে দিতে হবে, এবং অবশ্যই তো আপনার চিকিৎসকের পরামর্শ নিতেই হবে এবং তার অ্যাডভাইস অনুসারে তার যত্ন নিতে হবে। তার মানে আমরা বড়দেরও যেভাবে নিব শিশুদেরও সেভাবে, জি। কিন্তু শিশুদের ক্ষেত্রে একটু শিশুদের ক্ষেত্রে বেশি একটু টেক কেয়ার বেশি করতে হবে। থাকতে হ্যাঁ, আমাদের যেহেতু আরেকজন তারা বলতে পারে না। শ্রোতা একটু ফোন করেছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। জি বলুন, শুনছি। আমার একটা প্রশ্ন জানার ছিল, আসলে জ্বর, ডেঙ্গু জ্বরটা যখন হয় হ্যাঁ। তখন তো আমরা চিকিৎসা করি, এর পাশাপাশি আমাদের খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন আছে কিনা বা দরকার কিনা, ওকে, সঙ্গে থাকুন আপনি, আমরা হ্যাঁ, হ্যাঁ। আপনার উত্তরটা আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে নিচ্ছি। মানে এই রোগ হলে বা ডেঙ্গু জ্বর হলে খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন করতে হয় আচ্ছা, কিনা? খাওয়া দাওয়া মূলত আমরা এখানে ফ্লুইড, লিকুইড যে খাবারটা সেটাই আমরা বেশি খাইতে বলি, যে আপনি তরল খাবারটা বেশি খাবেন। অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে, একটা অ্যাভারেজ অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 3 লিটার 3.5 লিটারের মতো আমরা ফ্লুইড খাইতে বলি। পানি, ডাবের পানি, স্যালাইন পানি, ফলের জুস, এগুলো সব মিলাই সে যেন সারাদিনে 3.5 লিটার মতো পানি খায়। কারণ ডেঙ্গুতে আমাদের ডিহাইড্রেশনের ব্যাপারটা খুব বেশি মেনটেন করতে হয়, যে আচ্ছা। পেশেন্টটা আমার ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে কিনা, তার পানি শূন্যতা হচ্ছে কিনা। হ্যাঁ, এই দিকে আমার খুবই খেয়াল রাখতে হবে। এছাড়া এভারেজ কোনো খাবারে কোনো বাছবিচার নাই যে এইটা খেতে হবে ওইটা খেতে হবে, এইরকম কিছু না। কিন্তু ফ্লুইডটা আপনার 3.5 লিটার বা 3 লিটারের কম হওয়া যাবে না, এইটা আর কি। এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফলমূল খাইতে হবে। সব ফলেই কম বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, কোনো অসুবিধা নেই।
আপেল, আঙুর, ডাবের পানি এগুলো থেকে শুরু করে শশাও আপনি খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে আমরা যেটা হ্যাঁ। মনে হচ্ছে আপনার কথা যে আমাদের স্বাভাবিক যে খাবার সেটা খাবোই, হ্যাঁ, ওটাই, কিন্তু এছাড়াও ফ্লুইডটা বাড়তি আরো আমাদের ডিহাইড্রেশনটা মেনটেন করার Maintain জন্য করতে হবে। যেন না হয় আমাদের ডিহাইড্রেশন, সেক্ষেত্রে আমরা ফ্লুইডটা বেশি খাবো। জি জি জি। আমাদেরকে একজন ফেসবুকে একটি প্রশ্ন করেছেন, কামরুল হাসান, তিনি প্রশ্ন করেছেন যে যাদের ডায়াবেটিস আছে এবং যারা হার্টের রোগী, তাদের যদি ডেঙ্গু তিনি জ্বরে আক্রান্ত হন, তাদের জন্য আসলে করণীয়টা কি থাকবে? কোনো আলাদা চিকিৎসা থাকে নাকি একই? একই সেম চিকিৎসা। আমাদের ডেঙ্গু যেই রোগ, ডেঙ্গু আসলে ভাইরাসজনিত রোগ, হ্যাঁ, এই জন্য আমাদের কোনো অ্যান্টিবায়োটিকে কোনো এটার কাজ হয় না। অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে মারবে, হ্যাঁ, ভাইরাসজনিত যেহেতু রোগ, সেই জন্য আমাদের যত ভাইরাসজনিত রোগ আছে সেগুলোর সব কিছু ট্রিটমেন্ট আমরা কিভাবে করি, সিমটোমেটিক ট্রিটমেন্ট। আমরা শরীরে যেগুলো উপসর্গ আছে, যেগুলো রোগের লক্ষণ আছে, সেগুলো দেখে তার কি সমস্যা হচ্ছে সেইভাবে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সেক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রেও মিষ্টি জাতীয় জিনিস ছাড়া সে এমনি তরল পদার্থ যেগুলো আছে খাবে। অন্য পেশেন্টরা আপনার জুস খাইতে পারবে, উনি জুস খাবে না, উনি নর্মাল স্যালাইন খাবে, এমনি পানি খাবে, সাদা পানি খাবে, আমাদের ডাবের সঙ্গে একজন পানি খাবে। শ্রোতা অবশ্য ফোন করছেন বারবার, আমরা একটু ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিমলা কুঠিপাড়া থেকে। কুটিপাড়া থেকে শিমলা বলছেন, জি বলুন, শুনছি। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, টাইফয়েড আর ডেঙ্গুর উপসর্গগুলো তো প্রায় একই রকম, তো আমরা কিভাবে বুঝবো যে টাইফয়েড হয়েছে নাকি ডেঙ্গু হয়েছে? আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা উত্তরটি জানিয়ে দিচ্ছি। মানে ডেঙ্গু আচ্ছা, জ্বর আর ঠিক আছে। টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর আর টাইফয়েড জ্বরের মধ্যে পার্থক্য পার্থক্যটা আছে। উনি জানতে। কারণ হচ্ছে ভাইরাসজনিত জ্বর যেহেতু ডেঙ্গু জ্বর, সেটা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সেরে যাবে। জি। আর টাইফয়েড জ্বরটা আমাদের 14 দিন 15 দিন পর্যন্ত লেগেই থাকে, হ্যাঁ। আর আপনার ডেঙ্গু জ্বরে টেম্পারেচারটা আপনার শরীরে বাড়বে 104 ডিগ্রি ফারেনহাইটের মতো। আর আপনার টাইফয়েড জ্বরে টেম্পারেচারটা দিনের একটা সময় বাড়বে, কিন্তু অ্যাভারেজ বর্ডার লাইনে থাকতেছে 100 ডিগ্রি 102 ডিগ্রি, আবার বাড়তেছে, আবার 100 ডিগ্রি 102 ডিগ্রি এরকম হবে, হ্যাঁ। আর টাইফয়েডেও যেরকম মাথা ব্যথা হয়, ওইটাতেও মাথা ব্যথা হয়। আর আমাদের ডেঙ্গু টেস্টের ক্ষেত্রে আমরা যখন হসপিটালে যাই, তখন ডেঙ্গু টেস্টে NS1 করলে আমরা পজিটিভ পাবো, আবার CBC করলে প্লাটিলেট কাউন্ট কম পাবো। টাইফয়েডে আমরা সেই রকম পাবো না। আর টাইফয়েডের জন্য আমাদের স্পেসিফিক টেস্ট আছে, ভিডাল টেস্ট, ওই টেস্ট করলে আমরা দেখা যাবে যে টাইফয়েড পজিটিভ পাচ্ছি। তবে আমরা আপনার কাছে আরেকটা শুনলাম যে ডেঙ্গু জ্বর হলে তো আমাদের ওই মানে হাড়ের ব্যথা, জি, হাড় ভাঙা, জয়েন্টে, হ্যাঁ, জয়েন্টে বেশি ব্যথা হয়। এটা তো টাইফয়েডে থাকবে না। থাকবে না। না। তাহলে এখানেই আমাদের বড় একটা পার্থক্য জি, আছে জি। এবং এটা আমাদেরকে বুঝতে হবে। জি। হাড়ের ব্যথা হলেই আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা হ্যাঁ, এডিস মশার কামড়েই হ্যাঁ, ডেঙ্গু এডিস জ্বরে মশার আক্রান্ত কামড়েই হয়েছি। ডেঙ্গু। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? যে আমি ঢোলভাঙ্গা থেকে বিশ্রাম করছিলাম। ঢোলভাঙা থেকে, জি। যে আপনাদের প্রোগ্রাম শুনছিলাম, হ্যাঁ, তো আমার একটা বিষয় জানার আছে। আমরা আসলে সবকিছু হয়তো Facebook বা আপনাদের প্রোগ্রাম থেকে জানছি যে ডেঙ্গু হলে কি করা যাবে বা কি করা যাবে না, কিন্তু আমরা মাঝে মধ্যে শুনি ডাক্তাররা মানে রোগীদেরকে বলেন যে একবার যার ডেঙ্গু হয়, পরবর্তীতে আরেকবার ডেঙ্গু হলে নাকি তার বাঁচার আশঙ্কাটা অনেক কম থাকে। আসলে এই ঘটনাটার আসলে সত্যতা কতটুকু, এইটুকু আমি জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। উনি যেটি বলেছেন যে গ্রামের মানুষ তো বিভিন্ন কথা বলে থাকে, তো তেমনি যে একবার ডেঙ্গু হয়ে গেছে, সেকেন্ড টাইম যদি তার হয়, তার নাকি বাঁচার আশাটা কম থাকে। এইটি না না, এরকম কিছু না। আমাদের একটা মানে ইয়ে থেকে, গবেষণা থেকে উঠে আসছে যে আপনার ডেঙ্গু একটা মানুষকে 4 বার আক্রান্ত করতে পারে, হ্যাঁ। যে আমার একবার ডেঙ্গু হয়েছে দেখে পরবর্তীতে আমাকে মশা কামড় দিলে আমার ডেঙ্গু হবে না, এরকম কিছু না। ঠিক আবার আছে, হলেও যে মারা ডেঙ্গু আমার যাবে। আবারও হইতে পারে, হ্যাঁ, এরকম করে 4 বার হইতে পারে। তো প্রথমবার যদি ডেঙ্গু হয়, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে জ্বর, মাথা ব্যথা এগুলো দিয়ে আমার শুরু হইলো, তখন দ্বিতীয়বারে দেখা যায় যে আমার প্রথমেই র্যাশ ওঠা শুরু করে, হ্যাঁ। আচ্ছা, এরকম মানে সিভিয়ারিটিটা প্রথমবারের থেকে দ্বিতীয়বারে যখন সে আক্রান্ত হবে, তখন তার সিভিয়ারিটিটা বেশি হবে। কিন্তু এর মানে এটা না যে তার চিকিৎসা নাই বা সে মারা যাবে, এরকম না। ঝুঁকি আছে, কিন্তু আপনার ট্রিটমেন্ট নিলে সব ডেঙ্গু রোগেই মানে
বেশি হবে। হ্যাঁ, যদি সে বাসায় না থেকে যদি হসপিটালে এসে চিকিৎসা নেয়, আমরা দেখছি যে আপনার রুগীদের একটু অবহেলা থাকে, অবশ্যই। তারা অপেক্ষা করতে থাকে যে দেখি আর কয়েকদিন দেখি সেরে যায় নাকি। হ্যাঁ, এরকম করতে করতে তারা সাধারণ জ্বর ভেবে নেয় এবং বাসায় অবস্থান করে। দেখা যায় যে এই ক্ষেত্রগুলোতেই আপনার ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখন তার জ্বর হয়েছে, সেকেন্ড টাইম হোক বা থার্ড টাইম হোক বা ফোর্থ টাইম হোক, সে যদি বাসায় বসে না থেকে হসপিটালে আসে, সুস্থভাবে চিকিৎসা পেলে আবার সে পুনরায় তার পূর্বের জীবনে ফিরে যেতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন রেডিও সারাবেলা 98.8 FM থেকে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং পরিবেশিত হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের সহযোগিতায়। আমাদের আজকের বিষয়ে ডেঙ্গু সচেতনতা। এই বিষয়ে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন হ্যালো রেড ক্রিসেন্ট। আমরা শুনছি আপনাকে। আমরা আরেকটি ফোন নিয়ে আসি, আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা রয়েছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ড্রাইভার কাছে বলছিলাম। নামটা বলবেন একটু। আমার নাম মৌ। মৌ বলছেন, জি। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, বলুন। এতদিন ম্যাডাম বলতো যে ধরেন আমার ডেঙ্গু হয়েছে, জি। সেই মশাটা যদি আরেকজনকে কামড়ায় তারও ডেঙ্গু হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো ডেঙ্গু হয়েছে, এখন আমার বাচ্চা যদি আমার দুধ খায়, বুকের দুধ খায়, তাহলে কি আমার বাচ্চাটা হবে কিনা যদি একটু বলতেন। ভালো প্রশ্ন করেছেন। অবশ্য আপনি একটু সঙ্গে থাকুন, প্রশ্নের উত্তর পাবেন। মানে গর্ভবতী মায়ের ডেঙ্গু হয়েছে কিন্তু তার সন্তান বুকের দুধ পান করে, সেই বাচ্চারা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, এটা কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র গর্ভাবস্থায় থাকলে, পেটের মধ্যে যখন আমাদের বাচ্চা থাকতেছে, সেই মা আক্রান্ত হইলে সেই বাচ্চার ডেঙ্গু হবে, পেটের অবস্থান করা অবস্থান অবস্থায়। করা। হ্যাঁ, জি। তাছাড়া এই রোগ আপনার মায়ের দুধের মাধ্যমে ছড়ায় না। তবে ওই ওনাকে যদি যে মশা কামড়াচ্ছে সেই মশা সেই মশা যদি বাচ্চাকে কামড়ায় সেক্ষেত্রে কিন্তু তার ডেঙ্গু হবে। এই জন্য ওনার উচিত তাকে মশারির মধ্যে থাকতে হবে সবসময়, যে কোনো মশা যেন ওনাকে কামড়াইতে না পারে এবং ওই মশা কামড়ায় তার পরিবারের অন্য সদস্যদের যেন না কামড়ায়। জি। নয়ন সরকার নামে একজন আমাদের সঙ্গে চন্দিয়া থেকে আছেন, তিনি একটু জানতে চেয়েছেন যে ডেঙ্গু জ্বরটা তো হয় এডিস মশার কামড়ে, নাকি শুধু কি ওই এডিস মশার কামড়ে হয় নাকি এমনিতে সাধারণত আমরা অনেক মশা দেখতে পাই, এই মশাগুলোর কামড়ে হয় কিনা উনি সেটিও জানতে চেয়েছেন একটু। জি জি, এটা এডিস মশার কামড়ে সাধারণত ডেঙ্গু জ্বরটা হয়। কিন্তু আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আমাকে যদি কোনো মশা কামড়ায়, সাধারণ মশা, তার শরীরে আমার জীবাণুটা চলে গেল। জি। আমার শরীরে যেই ডেঙ্গুর জীবাণুটা আছে, ওই মশা যদি অন্য কোনো মশাকে কামড়ায়, ব্যক্তিকে কামড়ায়, সেক্ষেত্রে হবে আর কি। আচ্ছা, মানে আমি ডেঙ্গু আক্রান্ত আছি, আমাকে যে কোনো মশাই কামড়াক না কেন, সেই মশাদের অন্যকে গিয়ে কামড়ায় হ্যাঁ, অবশ্যই তারও হবে। কারণ সে তখন আপনার ডেঙ্গু রোগের যে জীবাণুটা ওটা সেটা বহন করতেছে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন, আমরা আছি আপনাদের সঙ্গে। এই ডেঙ্গু সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন 01713 01713 নম্বরে, অথবা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তারা সেখানে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে। আমরা এবারে একটু জানতে চাই, আসলে ডেঙ্গু রোগীতে চিকিৎসার কথা বললেন আপনি, চিকিৎসা যেহেতু আছে এটির, জি। তো তার আগে একটা আমরা ফোন নিয়ে আসি, একজন ফোন করেছেন। হ্যালো হ্যালো, দুঃখিত লাইনটি কেটে গেছে। চিকিৎসা আসলে বাসায় থেকে, যেটি বললেন, বাসা থেকে নেওয়া যায় নাকি আপনার এই চিকিৎসা হাসপাতাল থেকে নিতে হবে, কোনটা ভালো আচ্ছা, হয়? সেটা আমার লক্ষণের উপর নির্ভর করবে যে সে কোন পর্যায়ে আছে। ডেঙ্গু রোগের মানে যেই লক্ষণগুলো আছে সে কোন পর্যায়ে আছে সেটা দেখতে হবে। প্রথমে পেশেন্টটা যখন আমাদের কাছে আসে, আমরা কিছু আনুষঙ্গিক টেস্ট করতে দেই। হ্যাঁ, রক্তের টেস্ট করতে দেই। এগুলোতে দেখা যায় যে প্লাটিলেট কাউন্ট যেটা আছে সেটা যদি কম থাকে, খুবই কম হচ্ছে এবং ডেঙ্গু রোগের জন্য তার হচ্ছে শরীরে র্যাশ উঠে গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে অ্যাডমিশনের জন্য বলি যে আপনি হসপিটালে ভর্তি থাকেন, আমরা আপনার ট্রিটমেন্ট দিব। আর যদি দেখি যে না, উনি হচ্ছে যে শুধুমাত্র জ্বর আছে, তার মাথা ব্যথা আছে, শরীরে র্যাশ এখনও ওঠেনি, প্লাটিলেট কাউন্ট যেটা করা হয়েছে ওনার রক্তের পরীক্ষা ওটাও ভালো আছে, সেক্ষেত্রে বাসা থেকে আপনার ট্রিটমেন্ট করলেও হবে। আমরা যেই পরামর্শ দিই সেই হিসেবে তারা বাসায় চিকিৎসা নিতে পারবেন। আর আমরা আরেকটু বিষয়, ডেঙ্গু যেহেতু মশাবাহিত একটা রোগ, সেক্ষেত্রে যাতে করে আমাদের বাড়ির আশেপাশে মশা জন্ম নিতে না পারে বা এডিস মশা না আসতে পারে, সেক্ষেত্রে তো আমাদের পরিষ্কার
পরিচ্ছন্ন থাকাই দরকার। এই বিষয়ে আমাদের আসলে কী করা দরকার আপনার একটু পরামর্শ শুনবো, তবে তার আগে একটা আমরা ফোন নিয়ে আসতেছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, কলেজ রোড থেকে শাওন বলছিলাম। জি শাওন, বলুন, শুনছি। জানতে চাচ্ছি যে বিষয়টা যে আমার ডেঙ্গু হওয়ার পরে আমার প্লাটিনেট কমে গিয়েছিল, কিন্তু আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। এখন ভালো হওয়ার পর আমার শারীরিক দুর্বলতাটা কাটছে না। এইটার ক্ষেত্রে কি আমাকে আবার পুনরায় চিকিৎসা নিতে হবে, নাকি ওই ওষুধগুলো আবার খেতে হবে? এটা জি জানতে চাচ্ছি। জি জি, সঙ্গে থাকুন। প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি একবার আক্রান্ত হয়েছেন, জি, প্লাটিনেট কমেও গিয়েছিল, এখন শরীরটা দুর্বল। এখন ওনার আসলে করণীয় কি সেটি উনি সেক্ষেত্রে উনি স্বাভাবিক যে খাবার দাবার সেটা খাইলেই হবে, কোনো অসুবিধা নেই। আর তরল পদার্থ বেশি করে খাবে, পানি, ডাবের পানি, স্যালাইন পানি, হ্যাঁ, লিকুইডটা বেশি খাইতে হবে আমাদের, ঠিক আছে? লিকুইডটা বেশি খেতে হবে। লিকুইড জাতীয় এটা আমাদের বেশি খাইতে হবে, হ্যাঁ। আচ্ছা। আর তাহলে তাছাড়া হয়তো এমন উনি- কোনো বাধা ধরার নিয়ম নাই বা আগের পুনরায় ট্রিটমেন্টে যাবে এরকমও কিছু না। উনি এমনি স্বাভাবিক যা খাবার দাবার আগে খাইতেন তা খাবে, একটু সময় লাগবে কিন্তু সেরে উঠবে। সেরে উঠবেন। তো আমরা যে প্রশ্নের মধ্যে ছিলাম যে আসলে মশা যাতে আমাদের আশেপাশে না আসতে পারে বা জন্ম না নেয়, এক্ষেত্রে আপনার পরামর্শ একটু আমরা আচ্ছা, ঠিক জানতে আছে। চাচ্ছি। আসলে আমাদের ডেঙ্গু রোগটা কখন বেশি ছড়ায়? যখন আমাদের বর্ষাকালটা শুরু হয়, হ্যাঁ, হ্যাঁ। জুন জুলাই মাসে বর্ষাকাল শুরু হয়, তখনই এডিস মশার প্রজনন শুরু হয় আর শুরু কি। হয়, জি। তো এই মশাটা সাধারণত আমাদের গতিশীল পানিতে কিন্তু জন্মায় না, এগুলো জন্মায় স্থির পানিতে। স্থির পানি আমাদের বাসায় এখন বৃষ্টি হলে ছাদে ধরেন বৃষ্টি জমে আছে কোনো পানি, জি। ফুলের টবে বা আমাদের কোনো হচ্ছে যে ফেলে দেওয়া কোনো জিনিসে ওখানে পানি জমে আসে, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে পানি যেন জমে না থাকে, কোনো জায়গাতে যেন পানি জমে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আর এছাড়াও আমরা হচ্ছে যে আপনার ফগিং স্প্রেগুলো পাওয়া যায় এখন, হ্যাঁ, ওগুলো আমরা ব্যবহার করতে পারি, যেন হচ্ছে মানে এক কথায় মশার প্রজনন স্থল যেটা সেটা আমাদের নির্মূল করতে হবে। যে আমাদের বাসায় বাগানে, ছাদে, আমার ভেন্টিলেটরে পানি জমে থাকলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে এগুলোতে স্থির কোনো পানি জমে আছে কিনা, ঠিক আছে? পানি এইটা। জমে থাকা এবং সেই সঙ্গে সেগুলো হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে সেখানে মশার হ্যাঁ। লার্ভা আছে কিনা। হ্যাঁ, লার্ভা আছে কিনা এই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে হয়তো আমার মশা থেকে আমরা একটু দূরে থাকতে পারবো। আমরা তো আপনার কাছে শুনলাম যে খাবারের বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, এটা তো আপনি বললেন যে আসলে জি। কোনো খাবারের না, বিধিনিষেধ খাবারে নেই। বিধিনিষেধ নেই। আমরা আরেকটা ফোন নিয়ে আসি, আরেকজন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি দক্ষিণ কোরিয়া থেকে দিশা বলতেছিলাম। জি বলুন, আমরা শুনছি। আমার একটা প্রশ্ন ছিল, ডেঙ্গু রোগ কোন মৌসুমে বেশি হয়ে থাকে? আরেকবার একটু বলবেন। ডেঙ্গু রোগ কোন মৌসুমে বেশি হয়ে থাকে আর কোন বয়সী লোকেদের বেশি হয়? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। মানে ডেঙ্গু কোন মৌসুমে, কোন সময়টাতে বেশি? বর্ষাকালে, জুন জুলাই, হ্যাঁ, জুন জুলাই থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত আমাদের ডেঙ্গু রোগের এই সময়টা আমাদের একদম প্রাদুর্ভাবটা বেশি, বেশি হ্যাঁ। থাকে। এবং এটা এই ক্ষেত্রে সময় বর্ষাকালে আপনার ওই তো আপনার যেই পানি জমে থাকতেছে বিভিন্ন জায়গাতে, ওই জায়গাগুলোতেই মশাগুলো হ্যাঁ, ডিম এখন পাড়ে যেহেতু এবং- বৃষ্টি হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন সময় হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এই বর্ষাকালটাতেই বেশি শুরু আবার হয়। এমনি প্রশ্ন ছিল যে কোন বয়সের কোনো ইয়ে আছে কিনা, কোন বয়সের মানুষের বেশি হয় এরকম কোনো? না না, মশা যাকে কামড়াবে তারই তারই হবে, হবে। কিন্তু আমাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে দুইটা এজ আছে, একটা হচ্ছে যে আপনার বয়স্ক আর একটা হচ্ছে শিশু, শিশুরা। হ্যাঁ। তো মানে এই দুজন মানে অ্যাডাল্ট দুই বয়সী- এজে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম থাকে বয়স্কদেরও থাকে না, আবার শিশুদেরও সেরকম ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, তৈরি হয় না। এই জন্য ঝুঁকিতে থাকে আমাদের এই দুইটা বয়সী। আচ্ছা, যদি ডেঙ্গু হয়ে যায় তা অনেকে চিন্তিত থাকে, দেখা যায় যে খুব চিন্তার মধ্যে থাকে যে আসলে আমি ভালো হব কি না, কতদিনে হব, এইরকম একটা চিন্তা থাকে। তো আসলে এটার কতদিন তাও সময় লাগে ভালো হতে? এটা 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সুস্থ হয়ে যাবেন। ভাইরাসজনিত রোগ তো, যদি আপনি সঠিকভাবে আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন। আর যদি দেখা যায় যে কেউ মানে গুরুত্ব দিচ্ছে না, সেই রকম আপনার হাসপাতালে আসেনি, কোনো পরীক্ষা নিরীক্ষাও করেনি, সেক্ষেত্রে তার ডেঙ্গু হেমোরেজিক ফিভারে পরিণত হয়েছে, শরীরে র্যাশ জমছে, বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে। আবার অনেকে দেখা যায় যে ব্লাড প্রেশার একদম কমে যাচ্ছে, ক্যাপিলারি লিকেজ যেটা আমরা বলি আর কি, ক্যাপিলারি লিকেজ হয়ে আপনার ডিহাইড্রেশন হয়ে পেশেন্টের ডেঙ্গু হেমোরেজিক ফিভারে চলে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ঝুঁকিটা তো থাকেই, এবং সেক্ষেত্রে আপনার মৃত্যুর হারটাও বেশি হয় এবং তাদের মানে সেরে উঠতেও বেশি সময় লাগে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষে যদি আমাদের যাতে ডেঙ্গু না হয়, আমরা সুস্থ থাকি, এক্ষেত্রে সর্বশেষ সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো
বলার থাকে বা কোনো পরামর্শ? হ্যাঁ, অবশ্যই। আমাদের যেহেতু বর্ষাকালটাই আমাদের ডেঙ্গু বেশি ছড়ায়, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে মশার যেই এডিস মশার যেই প্রজনন স্থানগুলো, হ্যাঁ, জি। যেগুলো আমি বললাম যে স্থির পানিতে ওনারা প্রজনন করে, সেক্ষেত্রে আমরা জায়গাগুলো নির্মূল করব, যে আমাদের বাড়িতে, বাগানে, ছাদে কোনো জায়গাতে যেন পানি জমে না থাকে। তারপরে আমরা কয়েল ব্যবহার করতে পারি, মশা নিরোধক লোশন ইউজ করতে পারি। বাচ্চা এবং বয়স্করা যেহেতু বেশি রিস্কে থাকে, আমরা আগে থেকেই সচেতন হয়ে তাদেরকে ফুল হাতা জামা পরতে বলবো। জি। এরপরে আমাদের ধরেন রুমের মধ্যে মশা যেন না ঢুকতে পারে, এই জন্য ছোটো ছোটো যেই ছিদ্রগুলো আছে ভেন্টিলেটরের ভিতর দিয়ে মশা ঢোকে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজনে আমাদের কয়েল জি, আছে, হ্যাঁ, বিভিন্ন যে মশা তাড়ানোর জি, ইয়ে আছে, লোশন সেগুলো আছে, ব্যবহার হ্যাঁ। করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। তার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং প্রশ্ন করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও সারাবেলা 98.8 FM এর ফেসবুকে হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি রয়েছে। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। এছাড়াও অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদেরকে চিঠিও লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, রেডিও সারাবেলা 98.8 FM, এসকেস ইন, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজকের মতো উঠতে হবে, বিদায় নিতে হবে। প্রিয় অতিথি মহোদয়, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ডাক্তার সুমাইয়া আক্তার, ইনডোর মেডিকেল অফিসার, এসকেস হাসপাতাল, গাইবান্ধা। শ্রোতা বন্ধুরা, হ্যালো রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডিও সারাবেলা 98.8 FM এর পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি কৃষ্ণ কমল, কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর এবং আফসানা মিমি। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল ঠিক বিকেল 4:05। আমরা আশা রাখছি আপনারা অনুষ্ঠানটি আবারও শুনবেন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, ডেঙ্গু বিষয় নিয়ে, এ থেকে আমাদের সচেতন থাকতে হবে, ডেঙ্গু প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ করতে গেলে আমাদের যে বিষয়গুলো মনে রাখা দরকার সেগুলো আমাদেরকে মনে রাখতে তো হবে এবং সেই সঙ্গে সেই মোতাবেক কাজও করতে হবে। আমরা এই আশা রাখছি এবং সেই সঙ্গে যে কোনো দুর্যোগে, যেহেতু আমাদের অতিথি মহোদয় আজ বলেছেন যে 2টি বয়সের মানুষরা খুবই ঝুঁকিতে থাকে, একটি হলো শিশু আর একটি বৃদ্ধ। তো যে কোনো দুর্যোগ আসলে শিশুদের এবং বৃদ্ধদের আগে আমরা নিরাপদে রাখব। এই কামনায় আজকের মতো শুভ বিদায়।